আই নেভার ফরগেট সাম টাইম এগো, এখান থেকে শেষ অবধি বাকি আছে অল্প একটু, দুটো প্যারাগ্রাফ বাকি আছে। লাস্ট যে প্যারাগ্রাফটা আমরা পড়েছিলাম সেটার লাস্ট লাইনটা একবার দেখে নি কী ছিল। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল স্পেশালি হোয়েন ইট ইজ টু স্মাইল। অর্থাৎ তিনি অডিয়েন্সদেরকে বলছেন যে এরপর থেকে যেন কোনো শিশুই আনওয়ান্টেড না থাকে এবং আমরা প্রত্যেকেই একে অপরের দিকে অলওয়েজ সবসময়তেই আমরা কথা বলবো উইথ সে স্মাইল, একে অপরের দিকে হাসি মুখে কথা বলবো, এবং স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, বিশেষ করে যখন হাসাটা সত্যিই কঠিন তখন আমরা হাসবো। এই প্রেয়ারটা বা এই অ্যাপিলটা তিনি অডিয়েন্সদেরকে করছেন। নেক্সট বলছেন তিনি, আই নেভার ফরগেট সাম টাইম এগো, আমি কখনো ভুলি না, সাম টাইম এগো কিছুকাল আগে, অ্যাবাউট 14 প্রফেসর্স কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, 14 জন প্রফেসর এসেছিলেন ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস থেকে 14 জন প্রফেসর এসেছিলেন, অর্থাৎ ইংল্যান্ড থেকে এসেছিলেন, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, এবং তারা এসেছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, তাহলে ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অর্থাৎ ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, একটা ইউনিভার্সিটি থেকে নয় কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 14 জন প্রফেসর এসেছিলেন, যেটা আমি ভুলি না। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, তারা এসেছিলেন কলকাতার আমার বাড়িতে, মানে তার হোমে, হ্যাঁ আমাদের বাড়িতে মানে হোমে। দেন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট, তখন আমরা কথা বলছিলাম, দ্যাট দে হ্যাড বিন টু দ্য হোম ফর দ্য ডাইং, তারা এই হোমে এসেছিল কাদের জন্য? ফর দ্য ডাইং অর্থাৎ মুমূর্ষু ব্যক্তিদের জন্য, ফর দ্য ডাইং পিপল মানে পিপলটা এখানে উজ্জ্ব আছে, ফর দ্য ডাইং অর্থাৎ এখানে ডাইংটাকে অ্যাডজেক্টিভটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ফর দ্য ডাইং পিপল না করে ফর দ্য ডাইং, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তিদের জন্য এই হোমে এসেছিল, আমাদের এই হোমে এসেছিল তারা, যেটা কলকাতায় অবস্থিত। তাদের তো অনেকগুলো হোম ছিল, অর্থাৎ কলকাতার অবস্থিত হোমে তারা এসেছিল এবং তাদের এই আশাটা নিয়েই আমরা কথা বলছিলাম, অর্থাৎ আলোচনা করছিলাম। উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, আমাদের কলকাতাতে একখানা হোম ছিল মুমূর্ষু ব্যক্তিদের জন্য, ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, তার জন্য বলছে উই হ্যাভ এ হোম, আমাদের একটা হোম ছিল, ফর দ্য ডাইং সেই সমস্ত মুমূর্ষু ব্যক্তিদের জন্য, ইন ক্যালকাটা মুমূর্ষু মানে যারা মরতে চলেছে, ডাইং ফর দ্য ডাইং যারা মরেনি এখনও মরতে যাচ্ছে, মরতে চলেছে, কিন্তু তাদের সেই মরার মুহূর্তটা তারা পিসফুল পাচ্ছে না, রাস্তাঘাটে পড়ে এদিক ওদিকে পড়ে আছে, সেই সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষদেরকে, রোগগ্রস্ত মানুষদেরকে তুলে নিয়ে আসতেন, নিয়ে এসে তাদেরকে শান্তির মৃত্যুটা দিতেন। তো এই ধরনের মৃত্যু কামনা করছিলেন, যারা শান্তির মৃত্যু কামনা করছিলেন, তাদের জন্য কলকাতায় একটা হোম ছিল। হোয়ার উই হ্যাভ পিকড আপ, যেখানে আমরা তুলে নিয়ে এসেছিলাম, পিক আপ মানে তোলা, মোর দ্যান 36,000 36,000-এরও বেশি পিপল মানুষজন, অর্থাৎ সেই হোমে প্রায় তুলে নিয়ে আসা ব্যক্তিদের সংখ্যাগুলো, যারা রাস্তাঘাটে পড়ে থাকে, মুমূর্ষু অবস্থায় পড়েছিল, দুর্দশাগ্রস্ত রোগগ্রস্ত, সেই সমস্ত মানুষদেরকে তুলে নিয়ে এসেছিলেন তার সংস্থা, তাদের হোমে, কলকাতার হোমে, সেই সংখ্যাটা প্রায় 36,000-এরও বেশি। অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা, তাদেরকে কোথা থেকে তুলে নিয়ে এসেছিল? অর্থাৎ কলকাতার বিভিন্ন রাস্তা থেকে তাদেরকে তুলে নিয়ে এসেছিল। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার, এই একটা বৃহৎ সংখ্যার মধ্যে, মোর দ্যান 18,000 হ্যাভ ডাইড এ বিউটিফুল ডেথ, এই 36,000-এর মধ্যে প্রায় 18,000-এরও বেশি মানুষ খুব সুন্দরভাবে তারা
ডাইড এ বিউটিফুল ডেথ, অর্থাৎ সুন্দরভাবে মৃত্যুর সম্মুখীন তারা হয়েছে। হোমে এসে নিয়ে এসেছেন, তাদেরকে সেবা শুশ্রূষা করেছে, তারা খাবারপত্র যা দরকার পেয়েছে এবং শেষ পর্যন্ত সেই হোমেই খুব শান্তির সঙ্গে সুন্দরভাবে তারা ইহলোক ত্যাগ করে গেছেন। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড, তারা নিছকই সেই ঈশ্বরের গৃহে প্রবেশ করেছে। অর্থাৎ যারা মারা গেছে তারা শান্তির সঙ্গে মারা গেছে, এবং মাদার বলতে চাইছেন এটাই যে তারা মারা গেছেন মানে তারা ঈশ্বরের কাছাকাছি গেছেন। অ্যান্ড দে হ্যাভ কেম টু আওয়ার হাউস, এবং তারা এসেছিলেন আমাদের এই বাড়িতে। অ্যান্ড উই টকড অফ লাভ, এবং আমরা কথা বলেছিলাম কি সম্পর্কে? টকড অফ লাভ, অর্থাৎ ভালোবাসা সম্পর্কে, অফ কম্প্যাশন, করুণা সম্পর্কে। অ্যান্ড দেন, এবং তারপর ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। তাই এখানে ওয়ান অফ দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দেম বলতে এখানে যারা এসেছিল, মানে 14 জন প্রফেসর এসেছিল তাদেরকে দেম বলা হচ্ছে। এবং তার আগের লাইনে দে বলতে এখানে বোঝানো হয়েছে ওই 14 জন প্রফেসর। দে কেম, তারা এসেছে, টু আওয়ার হাউস, আমাদের এই হোমে বা বাড়িতে। অ্যান্ড উই টকড অফ লাভ, এবং তাদের সঙ্গে আমি এই লাভ নিয়ে ভালো কথা বলেছি। অ্যান্ড কম্প্যাশন, করুণা বা কম্প্যাশন নিয়ে কথা বলেছি। অ্যান্ড দেন ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলো, সে মাদার বলুন তো, প্লিজ টেল আস, দয়া করে বলুন তো, সামথিং, এমন কিছু, দ্যাট উই উইল রিমেম্বার, এমন কিছু বলুন যেটা আমরা রিমেম্বার, অর্থাৎ মনে রাখা, রিমেম্বার মানে মনে রাখা। তাহলে আপনি এমন একটা কিছু বলুন যেটা আমরা মনে রাখব। অ্যান্ড আই সেড টু দেম, এবং আমি তাদেরকে বললাম, স্মাইল অ্যাট ইচ আদার, অর্থাৎ 14 জন সদস্যর মধ্যে একজন সদস্য যখন মাদারকে জিজ্ঞেস করলো যে মাদার একটা এমন কিছু বলুন, কারণ তারা যখন এসেছিল তাদেরকে কথা বলার প্রসঙ্গে তাদের সঙ্গে কী প্রসঙ্গে কথা বলছিল? লাভ প্রসঙ্গে কথা বলছিল, কম্প্যাশন প্রসঙ্গে কথা বলছিল। এই কথাগুলো শুনতেই তাদের মধ্যে একজন বলছে, তাদের সদস্যদের মধ্যে একজন বলছে যে মাদার টেরিজা, এমন একটা কিছু বলুন যে কথাটা বা যে বিষয়টা আমাদের মনে থাকবে, সারা জীবন আমাদের মনে থাকবে, বা আমাদেরকে প্রেসক্রাইব করছেন, এমন একটা কিছু কথা বলুন যেটা আমাদের দরকার। তখন মাদার বলছেন, স্মাইল অ্যাট ইচ আদার, পরস্পরের প্রতি তাকিয়ে হাসুন। ইচ আদার মানে পরস্পর। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, এবং বাদগুলো আমি সেড টু দেম, অ্যান্ড আই সেড টু দেম, এবং আমি তাদেরকে বললাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের প্রতি বা পরস্পরের প্রতি তাকিয়ে হাসুন। মেক টাইম ফর ইচ আদার, একে অপরের জন্য সময় বের করুন। ইন ইয়োর ফ্যামিলি, এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের জন্য আপনারা সময় বের করুন, মানে পরস্পরের প্রতি সময় দিন। ফ্যামিলি মেম্বারদের মধ্যে একে অপরের প্রতি সময় দেন এবং হেসে কথা বলুন। স্মাইল অ্যাট ইচ আদার, আবার বলছেন পরস্পরের প্রতি তাকিয়ে হাসুন, অর্থাৎ এখানে মিউচুয়াল লাভের কথা বলছেন, ফ্যামিলির সদস্যদের মধ্যে লাভের কথা বলছেন, সম্পর্কে কথা বলছেন এবং তাদের সুসম্পর্কের কথা বলছেন। এই সাজেশনটা তাদেরকে দিলেন। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, আর একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? অ্যান্ড আই সেইড, আমি বললাম, ইয়েস, হ্যাঁ আমি বিবাহিত। অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট, আমি এটা মাঝে মাঝে আমার কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায়, টু স্মাইল অ্যাট জেসাসের দিকে তাকিয়ে আমার হাসতে মাঝে মাঝে যেন খুব কঠিন হয়ে দাঁড়ায়। কেন কঠিন হয়? কারণ হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস, কারণ মাঝে মাঝে সে, অর্থাৎ জেসাস ক্রাইস্ট, মাঝে মাঝে খুব ডিম্যান্ডিং হয়ে যায়, প্রচণ্ড দাবি যেন তার বেড়ে যায়। দিস ইজ রিয়ালি সামথিং ট্রু, এটা সত্যি একটা ব্যাপার যেটা সত্য। অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, আর এখানেই ভালোবাসা আসে বা এখানেই ভালোবাসা তৈরি হয়। হোয়েন ইট ইজ ডিম্যান্ডিং, যখন এটা ডিম্যান্ডিং মানে দাবি বেশি থাকবে, ডিম্যান্ড মানে যে দাবি করা,
যখন ইট ইজ ডিম্যান্ডিং, হোয়েন ইট ইজ ডিম্যান্ডিং, যখন এটা খুবই দাবিকর, অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম, তবুও আমরা তাকে এটা দিতে পারছি উইথ জয়, আনন্দের সঙ্গে যখন দিতে পারছি। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আমি আজকেই বলেছি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে যাবে। তাহলে এই যে এখানে যে কথাটা বললো, এটা একটু ব্যাখ্যা করি, একটু অ্যানালাইসিস করি। দেখো, তিনি বলছেন যে জেসাসের দিকে তাকিয়ে হাসতে আমার মাঝে মাঝে খুব ডিফিকাল্ট মনে হয়, খুব কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? বিকজ হি ক্যান বি ভেরি ডিম্যান্ডিং সামটাইমস, কারণ সে মাঝে মাঝে খুবই যেন ডিম্যান্ডিং হয়ে যায়, দাবিকর হয়ে যায়, মানে তার দাবিটা যেন একটু বেশিই হয়ে যায়, তাই বলছে ডিম্যান্ডিং। কিন্তু এটা সত্য কথা যে তবুও যে আমরা তাকে দিচ্ছি, মানে তিনি যেটা চাইছেন সেটা ডিম্যান্ডিং হয়ে যাচ্ছেন। মানে জেসাস আমাদের কাছ থেকে যেটা চাইছে, মানে আমার কাছ থেকে যেটা চাইছে, মাদার বলছে যে জেসাস মাঝে মাঝে খুব দাবিকর হয়ে যায়, কারণ মাঝে মাঝে এমন কিছু দাবি করে যেটা খুব কঠিন। কিন্তু এই কঠিন হওয়া সত্ত্বেও, তার ডিম্যান্ডটা অতিরিক্ত হওয়া সত্ত্বেও, যখন আমি তাকে সেটা দিতে পারি, মানে সে যেটা ডিম্যান্ড করছে, জেসাস যেটা ডিম্যান্ড করছে সেটা যখন আমি দিতে পারছি, এবং সেই দেওয়াটা ন্যাচারাল হচ্ছে, মানে অত্যন্ত হৃদয়ের থেকে হচ্ছে, ভালোবাসা দিয়ে আমি দিতে পারছি, জয়ফুল্লি আমি দিতে পারছি, আনন্দের সঙ্গে আমি দিতে পারছি, তার ডিম্যান্ডটা বেশি হওয়া সত্ত্বেও আমি আনন্দের সঙ্গে সেই ডিম্যান্ডটা পূরণ করতে পারছি, এখানেই ভালোবাসা শুরু হয়। অর্থাৎ ডিম্যান্ড যেখানে বেশি তবুও আমি দিতে পারছি, সেখানেই ভালোবাসা শুরু হয়, এখানে ভালোবাসা যথার্থ। অর্থাৎ ডিম্যান্ড বলতে কি? ডিম্যান্ড এমন একটা পরিস্থিতি, এমনিতে তো আমি স্যাক্রিফাইস করছি, ডিম্যান্ড বলতে এখানে স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে। গড আমাদের কাছে কী ডিম্যান্ড করতে পারে? কিছুই ডিম্যান্ড চাইতে পারেন না, কিছু চাওয়ার নেই, কারণ তিনি লিমিটলেস, অসীম। তাহলে কী ডিম্যান্ডের কথা বলছেন এখানে মাদার এখানে বলতে চাইছে যে এমন পরিস্থিতির কথা যেখানে আমি তো স্যাক্রিফাইস করছি, মুমূর্ষু মানুষকে নিয়ে আসছি, হোমে নিয়ে এসে তাদের সেবা শুশ্রূষা করছি, তবুও যেন ঈশ্বরের ডিম্যান্ড আরও বেড়ে যাচ্ছে, আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হচ্ছি, আরও কঠিন পরিস্থিতি যেখানকার মানুষকে উপকার করাটা আমার ক্ষেত্রে খুবই কঠিন হচ্ছে, তবুও করতে হবে, এটা ঈশ্বর যেন চাইছে আমার কাছ থেকে। এবং সেই উপকারটা বা সেই সার্ভিসটা, মানে গরিবদের প্রতি সেই সার্ভিসটা আমি করতে পারছি, মানে গডের প্রতি সেই সার্ভিসটা আমি করতে পারছি অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত ভালোবাসা দিয়ে জয়ফুল্লি করতে পারছি। এখানেই ভালোবাসার শুরুয়াত বা ভালোবাসার মূল বিষয়টাই এখানেই নির্ভর করে, যে যত ডিম্যান্ড বেশি তবুও আমি দিতে পারছি, দ্যাট মিনস আই লাভ গড, আই লাভ পিপল অ্যান্ড আই লাভ গড, আলটিমেটলি আই লাভ গড, এটাই তিনি বলতে চাইছেন। তাই বলছেন, অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, তবুও আমরা এটা আনন্দের সঙ্গে সেকে দিতে পারি। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আজকে আমি বলেছি, আই হ্যাভ সেড দ্যাট, আমি বলেছি যে ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, যদি আমি কোনো কিছুর জন্য হেভেনে যেতে না পারি, স্বর্গে যেতে না পারি, ইফ আই ডোন্ট গো টু হেভেন, হেভেন মানে স্বর্গ, ফর এনিথিং, এনিথিং মানে কোনো কিছু এনিথিং এলস, কোনো কিছুর জন্য যদি আমি হেভেনে যেতে না পারি, I will be going to heaven for all the publicity, আমি হেভেনে যাব, আমার এই কর্মকাণ্ডের জন্য যদি আমি হেভেনে যেতে নাও পারি, তবুও আমি স্বর্গে যেতে পারবো, গোয়িং টু হেভেন ফর অল দ্য পাবলিসিটি, প্রচারের জন্যই যেন আমি কোথায় যাব? হেভেনে চলে যাব। আমার কোনো কিছুর জন্য যদি আমি স্বর্গে যেতে না পারি, কোনো কিছুর বলতে বোঝাচ্ছে তার কর্মকাণ্ড, কৃতকর্ম, মানুষ তো কৃতকর্মের জন্যই সে ফলটা পায়, এটাই তো আশা করে, তার মানে পরলোকে গিয়ে সে হেভেনে যাবে বা স্বর্গে যাবে, এই যে বিষয়গুলো নির্ভর করে তার কর্মের উপরে। তাই মাদার বলতে চাইছেন এখানটায় যে আমি যে কর্ম করেছি বা যা কিছু করেছি তার জন্য যদি হেভেনে নাও যাই, আমি যাব পাবলিসিটির জন্য, প্রচারের জন্য। কেন? কারণ দেখো নেক্সট, বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি, কারণ এটা আমাকে পরিশ্রুত করেছে। এই যে প্রচার, এই যে পাবলিসিটি, এই পাবলিসিটিটা আমার মধ্যে যেটুকু ডিফেক্ট থাকুক না কেন, সে ডিফেক্টটাকে বের করে দিয়েছে। অর্থাৎ আমি পরিশ্রুত হয়েছি, আমি আরও সুন্দর হয়েছি, আরও পিউরিফাইড হয়েছি এই প্রচারের জন্য। অ্যান্ড
স্যাক্রিফাইসড মি, এবং আত্মত্যাগ করেছে আমাকে, অ্যান্ড মেড মি রিয়ালি রেডি টু গো টু হেভেন, এবং এইটার জন্য যেন আমাকে প্রস্তুত করেছে স্বর্গে যাওয়ার জন্য। অর্থাৎ এই যে প্রচার, পাবলিসিটি, এটা আমাকে আমূল পরিবর্তন করেছে, এটাই বলতে চাইছেন। তার মধ্যে যদিও বা কিছু কিন্তু থেকে থাকতো, সেটা এই পাবলিসিটির জন্য তার মধ্যে সেই জিনিসটাও আর নেই। তিনি এখন একবার টোটালি পিউরিফাইড ওয়াটার বলি না, পরিশ্রুত জল, তার যেন পরিশ্রুত আত্মা। তিনি হচ্ছেন একটা পিউরিফাইড সোল, হ্যাঁ, পরিপূর্ণ একটা পরিশ্রুত একটা সোল, মানে আত্মা। অর্থাৎ তিনি তার কর্মকাণ্ডে যা করে থাকুন না কেন, তার জন্য যদি নাও যান, কিন্তু এই প্রচারে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন, এতটাই তিনি চেঞ্জ হয়েছেন যে যেটুকু কিছু কমতি ছিল সেটাও পিউরিফাইড হয়ে গেছেন, এবং এই কারণে তিনি ঈশ্বর তার কাছে নেবে, বা তিনি স্বর্গে পৌঁছাতে পারবেন বা স্বর্গে যাবেন। আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে দিস ইজ সামথিং, এটাই একটা কিছু ব্যাপার, দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি। এটাই বিষয় যে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করব খুব সুন্দরভাবে। অর্থাৎ তিনি যেমন যেভাবে জীবনটা অতিবাহিত করেছেন, পিউরিফাইড হয়েছেন, এবং পিউরিফাইড হওয়ার পরে যে সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করেছেন, যেন তিনি অডিয়েন্সদেরকে বলতে চাইছেন যে আপনারাও সবাই নিজের নিজের জীবনটাকে ঠিক সেইভাবেই পরিচালিত করুন। উই হ্যাভ জেসাস উইথ আস, এবং তিনি বলছেন আমাদের সঙ্গে জেসাস আছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন আমাদের সঙ্গে গড আছেন। অ্যান্ড হি লাভস আস, এবং সে আমাদেরকে ভালোবাসে। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, যদি আমরা এই জিনিসটা সবসময় মনে রাখতে পারি, প্রত্যেকটা মানুষ যদি এই বিষয়টা মাথায় রাখতে পারে বা মনে রাখতে পারে যে গড লাভস মি, ঈশ্বর আমাকে ভালোবাসে, এই কথাটা যদি কেউ মনে রাখতে পারে বা বুঝতে পারে যে ঈশ্বর তাকে ভালোবাসে, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি, এবং আমারও একটা সুযোগ আছে। কী সুযোগ আছে? টু লাভ আদার্স, অন্যদেরকে ভালোবাসার, অ্যাজ হি লাভস মি, কারণ সে আমাকে ভালোবাসে, মানে ঈশ্বর আমাকে ভালোবাসে। তাহলে ঈশ্বর যেমন আমাদেরকে ভালোবাসে বা আমাকে ভালোবাসে, এই বিষয়টা যদি কেউ মাথায় রাখতে পারে, এবং এই বিষয়ের সঙ্গে সঙ্গে সে যদি ভাবতে পারে যে আমার একটা সুযোগ আছে মানুষকে পরিষেবা দেওয়ার, মানুষকে সার্ভ করার, কারণ ঈশ্বর আমাকে ভালোবাসে। মানুষকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা। তার মাথায় যদি এটা থাকে যে ঈশ্বর আমাকে ভালোবাসে, তাহলে সেও মানুষকে ভালোবাসতে পারবে, এটাই বলতে চাইছে। নট ইন বিগ থিংস, বড় বড় বিষয়ে আপনাকে সেই কাজগুলো করতে হবে না, ভালোবাসতে হবে না, বড় বড় বিষয় নয়, বাট ইন স্মল থিংস, ছোটোখাটো বিষয়, সেটাকে তো মাথায় রাখুন, এবং সেটা করুন উইথ গ্রেট লাভ। সেই ছোটোখাটো বিষয়টাই করুন মন দিয়ে, হৃদয় দিয়ে এবং ভালোবাসা দিয়ে। দেন নরওয়ে বিকামস এ নেস্ট অফ লাভ, তাহলেই এই নরওয়েটা হবে শান্তির বা ভালোবাসার একটা নেস্ট। নেস্ট মানে কি? পাখির বাসা। অর্থাৎ বলতে চাইছেন এখানটায় যে এই নরওয়েটা হবে ভালোবাসার একটা নীড়। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি, এবং কতটা ভালো হবে বলুন তো, দ্যাট ফ্রম হেয়ার, এখান থেকেই, এ সেন্টার ফর পিস, একটা শান্তির কেন্দ্র, হ্যাজ বিন গিভেন, শুরু হতে যাচ্ছে। কতটা ভালো হবে বলুন তো। আপনারা যদি প্রত্যেকে ঈশ্বরকে ভালোবাসেন, এই বিষয়টা মাথায় রাখতে পারেন, এবং এই বিষয়টা মাথায় রেখে যদি মানুষকে সেবা করতে পারেন, আলটিমেটলি ঈশ্বরকে সেবা করতে পারেন, তাহলে এই নরওয়েটাও একদিন হবে শান্তির নেস্ট। এবং এখান থেকেই শুরু হবে, বা এখান থেকেই আপনাদের এই নরওয়ে থেকেই শুরু হবে, কি বললো, সেন্টার ফর পিস হ্যাজ বিন গিভেন, অর্থাৎ এই নরওয়ে থেকেই শুরু হবে শান্তির কেন্দ্র, শান্তির কেন্দ্র। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড, এবং এখান থেকেই সেই অজাত শিশুটির আনন্দ, জীবনের আনন্দ, এখান থেকেই সেই অজাত শিশুটির জয় অফ লাইফ, জীবনের আনন্দ, অফ দ্য আনবর্ন চাইল্ড মানে সেই এখনও জন্মায়নি সেই শিশুটি, মানে অজাত শিশুটির জীবনের যে আনন্দটা, সেটা শুরু হবে এখান থেকেই, কামস আউট। তাহলে দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, এখান থেকেই সেই অজাত শিশুটির জীবনের আনন্দ শুরু হবে বা শুরু হতে চলেছে। ইফ ইউ বিকাম এ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস,
ওয়ার্ল্ড অফ পিস, অর্থাৎ শান্তির এই পৃথিবীতে, ওয়ার্ল্ড অফ পিস মানে শান্তির পৃথিবী, ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, শান্তির পৃথিবীতে, ইফ ইউ বিকাম এ বার্নিং লাইট, যদি আপনারা একটা জ্বলন্ত লাইট হতে পারেন, আলো হতে পারেন। কোথাকার জ্বলন্ত আলো? তা তো এই শান্তির দুনিয়ার জ্বলন্ত আলো হতে পারেন। তাহলে কী হবে? দেন রিয়ালি দ্য নোবেল প্রাইজ ইজ এ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল। তাহলে সত্যি সত্যি এই নোবেল প্রাইজটা, অর্থাৎ নোবেল পিস প্রাইজটা, নোবেল শান্তি পুরস্কারটা ইজ এ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল। তাহলেই এই শান্তির পুরস্কারটা নরওয়েবাসীদের কাছ থেকে একটা উপহার হবে আমার ক্ষেত্রে। মানে তিনি বলতে চাইছেন এই যে শান্তির নোবেল প্রাইজটা তিনি নিতে এসেছেন নরওয়েতে, সেই নরওয়েতে শান্তির প্রাইজটা তার উপহার স্বরূপ হবে তখনই যখন নরওয়েবাসী ঈশ্বরকে বিশ্বাস করবে, এটা বিশ্বাস করবে যে ঈশ্বর তাদের সঙ্গে আছেন, এবং এই বিশ্বাসে বশবর্তী হয়ে তারা মানুষকে সেবা করবেন, আলটিমেটলি গডকে সেবা করবেন। তাহলে নরওয়েটাও হবে শান্তির একটা জগৎ। ঠিক আছে? তাহলে আমার এই নোবেল শান্তি প্রাইজটা হবে একটা গিফট আপনাদের তরফ থেকে। দর্শকদেরকে বলছেন, গড ব্লেস ইউ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। অর্থাৎ পুরো যে আমরা নোবেল প্রাইজটা পড়লাম, সেখানে তিনি তার একটা কথাই বললেন, একটাই কথা, লাভ দ্য পোর, লাভ দ্য কমন পিপল, লাভ দ্য আনবর্ন চাইল্ড, লাভ দ্য আনওয়ান্টেড চাইল্ড। এই যে মেসেজটাই, ভালোবাসা দিন, ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে শান্তিপূর্ণ করুন, এটাই তিনি করতে চাইছেন। যে কাজগুলো তিনি করছেন এবং তার সংস্থা করছেন, তিনি চাইলেন তার বক্তৃতার মাধ্যমে গোটা বিশ্বে তার কথাগুলোকে ছড়িয়ে দিতে। ঠিক আছে? এইভাবে এটাই নোবেল প্রাইজের মূল বক্তব্য।